দিচ্ছি। নিশি, ওঠ মা, কাজে যাবি না? কত বেলা হয়ে গেল দেখ। মায়ের চড়া ডাকে নিশি কেবল একটু নড়ে চড়ে উঠল। ঘুম জড়ানো চোখে ওপাশ ফিরতে নিতেই মায়ের পরবর্তী বাক্যটা কানে গেল। জলদি ওঠ, রাতে তো নিজেই বললি আজকে অফিসে কিসের যেন একটা বড় ডিল আছে, তোকে নাকি খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে। কথাগুলো শোনামাত্রই নিশির মস্তিষ্কে যেন বিদ্যুৎ খেলে গেল। মুহূর্তেই কেটে গেল চোখের সব ঘুম। এক ঝটকায় ধরফর করে বিছানা ছেড়ে উঠে দাঁড়াল সে। বিছানা থেকে নেমেই সে তড়িঘড়ি করে আলমারি থেকে জামা কাপড় হাতড়ে নিল। তারপর ওয়াশরুমের দিকে দৌড় লাগাতে লাগাতে মাকে বলল, মা, আমার একদম খেয়াল ছিল না, তুমি প্লিজ ঝটপট আমার জিনিসগুলো গুছিয়ে দাও। মেয়ের অস্থিরতা দেখে আছিয়া বেগম আর এক মুহূর্তও দাঁড়ালেন না। তোর এই এক রোগ, কোনো কিছুতে সময় জ্ঞান থাকে না। মুখে বিড়বিড় করতে করতে তিনি দ্রুত রান্নাঘরের দিকে ছুটলেন। চুলোয় আগে থেকেই চা বসানো ছিল, সেটা এক পাশে নামিয়ে রেখে ঝটপট নিশির জন্য দুটো পরোটা ভাজতে শুরু করলেন। কড়াইয়ের তেলের ছ্যাঁক শব্দের মাঝেই উচ্চস্বরে রান্নাঘর থেকে বলতে লাগলেন, ওয়াশরুম থেকে বের হয়েই আগে টেবিলে বসবি, না খেয়ে এক পাও বাড়ির বাইরে যাবি না বলে দিলাম। এমনিতেই প্রতিদিন ঘরের খাবার না খেয়ে ভাজা পোড়া খেয়ে পেটে গ্যাস জমাস। মায়ের এমন চিরচেনা বকুনি আর ভালোবাসার মিশ্রণ শুনতে শুনতেই নিশি ওয়াশরুমে ঢুকল। ওয়াশরুম থেকে বের হয়েই নিশি যেন এক পায়ে খাড়া। তার ঘরের ভেতর এদিক ওদিক দৌড়াদৌড়ির পায়ের শব্দেই বোঝা যাচ্ছিল সে কতটা তাড়াহুড়ো করছে। একবার আলমারির দিকে যাচ্ছে, তো পরক্ষণেই ড্রেসিং টেবিলের সামনে এসে দাঁড়াচ্ছে। এদিকে আছিয়া বেগম রান্নাঘর থেকে নাস্তা তৈরি করে এনে ডাইনিং টেবিলে সাজিয়ে রাখলেন। মেয়ের একদম সময় নেই দেখে তিনি নিজেই নিশির ব্যাগ, ঘড়ি, মোবাইল আর জুতো জোড়া একদম হাতের কাছে গুছিয়ে রাখলেন, যাতে বের হওয়ার সময় এক সেকেন্ডও নষ্ট না হয়। চিরুনি দিয়ে চুলটা কোনো মতে বাঁধতে বাঁধতেই নিশি ঘড়ির দিকে তাকিয়ে কপালে হাত দিল। সময় আর একদম নেই। আছিয়া বেগম ভালো করেই জানেন মেয়েকে এখন টেবিলে বসতে বললে সে না খেয়েই এক দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যাবে। তাই তিনি আর দেরি না করে প্লেটে নাস্তা নিয়ে নিজেই নিশির ঘরের দিকে এগিয়ে গেলেন। নিশি যখন একদিকে আইলাইনার লাগাতে ব্যস্ত, আছিয়া বেগম তখন প্লেট থেকে পরোটার টুকরো ছিঁড়ে মেয়ের মুখে পুরে দিতে লাগলেন। নিশিও চিবোতে চিবোতে আর হাত চালাতে চালাতে বলল, উফ মা, তুমি সেরা, তুমি না থাকলে আজকে আমার না খেয়েই মরতে হতো। তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে নিশি বড় রাস্তার মোড়টার দিকে প্রায় ছুটছিল। ঘড়ির কাঁটার দিকে চোখ রেখে সে যখন বাঁকা গলিটা পেরিয়ে মূল রাস্তায় উঠতে যাবে, ঠিক তখনই উল্টো দিক থেকে আসা এক লম্বা চওড়া পুরুষের সাথে তার সজোরে ধাক্কা লাগল। ধাক্কাটা এতটাই জোরে ছিল যে নিশি নিজেকে সামলাতে না পেরে ছিটকে পড়ে যাওয়ার মতো হল। তার হাতের ব্যাগ আর অফিসের জরুরি কিছু ফাইল ছিটকে রাস্তার একপাশে গিয়ে পড়ল। নিশি এমনিতেই লেট হওয়ার কারণে চরম বিরক্ত ছিল। তার ওপর এই কাণ্ডে তার রাগ যেন আকাশ ছুল। সে কোমর বেঁধে লোকটার দিকে তাকিয়ে চড়া গলায় বলল, চোখ কি পকেটে রেখে হাঁটেন? এত বড় একটা মানুষ সামনে দিয়ে যাচ্ছে, দেখতে পান না? ঢাকা শহরের মানুষগুলোর দিন দিন হাঁটার ভদ্রতাও চলে যাচ্ছে। পুরুষটির কিন্তু বিন্দু মাত্র উত্তেজিত হল না। তার পরনে দামি ব্লেজার, চোখে কালো সানগ্লাস। সে শান্ত পায়ে এগিয়ে গিয়ে নিশির ফাইলগুলো রাস্তা থেকে তুলে তার দিকে বাড়িয়ে দিল। সানগ্লাসটা সামান্য নামিয়ে তার গম্ভীর ধারালো চোখে নিশির দিকে তাকিয়ে শীতল গলায় বলল, রাস্তার মোড়ে এভাবে অন্ধের মতো দৌড়ালে ধাক্কা লাগাটাই স্বাভাবিক। দোষটা কার, সেটা একটু ভেবে কথা বললে ভালো হয়। লোকটার এমন গম্ভীর আর তেড়ো জবাব শুনে নিশি আরও রেগে গিয়ে কিছু একটা বলতে যাবে, ঠিক তখনই কোথা থেকে আরেকটি হেংলা পাতলা যুবক হন্তদন্ত হয়ে তাদের পাশে এসে দাঁড়াল। লোকটির হাতে একটা ব্রিফকেস। সে পুরুষটির দিকে তাকিয়ে বেশ সমীহ করে বলল, স্যার, গাড়ির চাকাটা চেঞ্জ করা হয়ে গেছে, ওদিকে ক্লায়েন্টরা অলরেডি ওয়েট করছে, আমাদের জরুরি মিটিংটায় এখনই পৌঁছতে হবে, চলুন স্যার। শেষমেশ একটা রিকশা পেয়ে নিশি যখন তাদের অফিসের ৬তলা ভবনটার সামনে এসে নামল, তখন তার পুরো শরীর ঘেমে নেয় একাকার। ঝটপট রিকশা ভাড়া মিটিয়ে সে ব্যাগটা কাঁধে সামলে নিয়ে লিফটের দিকে দৌড় লাগাল। লিফটের সামনে গিয়ে দেখে সেখানে অলরেডি অফিসেরই দুটো মেয়ে দাঁড়িয়ে গল্প করছে। নিশি পাশে গিয়ে দাঁড়াতেই তাদের ফিসফিসানি তার কানে এলো। মেয়ে দুটো তাদের অফিসের নতুন বসকে নিয়েই আলোচনা করছিল। একটি মেয়ে অন্যজনকে বলছিল, আরে শুনলি না, এই ৬তলা পুরো অফিসটাই নাকি নতুন বস কিনে নিয়েছেন, আজকেই ওনার জয়েন করার কথা, কোম্পানি এখন ওনার একার ইশারায় চলবে, শুনেছি মানুষটা নাকি ভীষণ কড়া আর গম্ভীর, ওনার কথা মতো না চললে নাকি এক মুহূর্তও চাকরি থাকবে না।
অন্য মেয়েটি দীর্ঘশ্বাস ফেলে বলল, আল্লাহই জানে আজকে আমাদের কপালে কি আছে। প্রথম দিনেই যেন বসের ঝাড়ি খেতে না হয়। ওদের কথা শুনে নিশির বুকের ভেতরটা দরফর করে উঠল। এমনিতেই সে আজ লেট, তার ওপর আবার অফিসের মালিকানা বদল হয়ে নতুন কড়া বস এসেছে। মিটিং রুমে আজ যে কি অপেক্ষা করছে তা ভেবেই নিশির হাত পা ঠান্ডা হয়ে আসতে লাগল। ঠিক তখনই টুং করে শব্দ হয়ে লিফটের দরজাটা খুলে গেল। নিশি যখন নিজের ডেস্কে গিয়ে বসল, তখন তার বুকটা দুরুদুরু কাঁপছে আর সে প্রচণ্ড হাঁপাচ্ছে। অফিসের টাইম ছিল সকাল ৯টায় আর সে এসে পৌঁছেছে ৯টা বেজে ২০ মিনিটে। ব্যাগটা টেবিলের ওপর রেখে কোনো মতে একটু শান্ত হওয়ার চেষ্টা করছিল সে। ঠিক তখনই নোটিশ এলো, নতুন বসের সাথে পরিচয় এবং জরুরি মিটিংয়ের জন্য অফিসের সব কর্মকর্তা কর্মচারীকে এক জায়গায় জড়ো হতে বলা হয়েছে। নিশিও আর দেরি না করে অন্য সবার সাথে গিয়ে দাঁড়াল। সবার মাঝেই একটা চাপা উত্তেজনা আর ভয় কাজ করছে। ঠিক তখনই অফিসের পুরনো বস কামরায় ঢুকলেন। তার ঠিক পেছন পেছন গম্ভীর মুখে প্রবেশ করলেন এক দীর্ঘদেহী সুদর্শন পুরুষ। তিনি ধীর পায়ে সবার সামনে এসে প্যান্টের পকেটে ২ হাত গুজে দাঁড়ালেন। তার তীক্ষ্ণ চাউনি পুরো ঘরের পরিবেশটাকে এক নিমেষেই থমথমে করে দিল। পুরনো বস মিস্টার ফাহাদ খান সবার দিকে তাকিয়ে একটু হেসে গলা ঝেড়ে বলতে শুরু করলেন, সবাই একটু মনোযোগ দিন। আজ আপনাদের সাথে একজনকে পরিচয় করিয়ে দেওয়ার জন্য আমি এখানে দাঁড়িয়েছি। আজ থেকে এই কোম্পানির পুরো দায়িত্ব নিচ্ছেন এই কোম্পানির নতুন অনার, মিস্টার আতেশ কারান চৌধুরী। পুরো হোল রুমে একটা মৃদু গুঞ্জন রটে গেল। পুরনো বস আতেশের দিকে ইশারা করে আবার বললেন, আজ থেকে উনিই এই কোম্পানির সর্বেসর্বা। আজ থেকে আমার বিদায়। এখন থেকে কোম্পানি ওনার নিয়মে চলবে। ওনার দেখানো পথেই আপনাদের এগোতে হবে। আশা করি আপনারা ওনাকে সম্পূর্ণ সহযোগিতা করবেন। পুরনো বস কথা শেষ করতেই আতেশ কারান চৌধুরী শুধু আলতো করে মাথা ঝাঁকালেন। তার সেই গম্ভীর মুখের দিকে তাকিয়েই নিশির চোখ দুটো চড়ক গাছ হয়ে গেল। এ তো সেই লোক, যার সাথে একটু আগে রাস্তার মোড়ে সে তুমুল ঝগড়া করে এসেছে। লোকটার দিকে তাকিয়ে নিশির এখন কলিজা শুকিয়ে যাওয়ার জোগাড়। আতেশ এবার সবার দিকে একবার চোখ বোলালেন। নিশির ওপর চোখ পড়তেই তার চাউনিটা যেন আরও একটু জোরালো হলো। তিনি পকেট থেকে হাত বের করে হাতঘড়ির দিকে তাকিয়ে অত্যন্ত শীতল গলায় বললেন, গুড মর্নিং অল। আমার প্রথম নিয়ম, অফিসে কোনো লেট লতিফ চলবে না। ৯টা মানে ঠিক ৯টা। যারা কোম্পানির নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে ৯টা ২০-এ অফিসে ঢোকে, তাদের এই কোম্পানিতে থাকার যোগ্যতা আছে বলে আমি মনে করি না। আতেশের এই সরাসরি ১৩ কথা আর চাউনি তীরের মতো এসে বিধল নিশির বুকে। সে ভালো করেই বুঝল, আতেশ চৌধুরী তাকে চিনে ফেলেছেন এবং প্রথম দিনেই তার চাকরিটা নিয়ে টানাটানি শুরু হতে যাচ্ছে। গল্প